আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এটিপিক্যাল রিপসের 12th রিপ দিয়ে। 10th এবং 11th এই রিপসগুলোতে তেমন একটা পড়া নাই, তারপরে যতটুকু পড়া আছে ততটুকু আমরা দেখিয়ে দিব। তো আমাদের মূলত এটিপিক্যাল রিপসের পাশাপাশি আমরা আলোচনা করব অসিফিকেশন এবং ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। তোমাদের সাথে আছে আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। তো 10th রিপস সম্পর্কে সেটা হচ্ছে 10th রিপসটা দেখতে হুবহু আমাদের টিপিক্যাল রিপসের মতো, একেবারেই টিপিক্যাল রিপসের মতো। এখানে কোস্টাল গ্রুপ থাকে, ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, হেড, নেক, টিউবারকল, এভরিথিং ইজ লাইক এস টিপিক্যাল রিপস। বাট একমাত্র ডিফারেন্স হচ্ছে এখানে হেডের মাঝে একটা সিঙ্গেল ফেসেট থাকবে। টিপিক্যাল রিপসের মাঝে দুইটা ফেসেট থাকে, একটা সুপিরিয়র একটা ইনফিরিয়র। আর এই 10th রিপসের মাঝে শুধু সিঙ্গেল ফেসেট থাকবে, আর আদার অ্যাটাচমেন্ট থেকে শুরু করে সব কিছু সেম। এই জন্য 10th রিপস নিয়ে টিচাররা জিজ্ঞাসা করে না, শুধু এই কথাটাই শুনতে চায়। 11th রিপস সেম, একদম সেম কথা। তো তারপর হচ্ছে 12th রিপস। 12th রিপসটা আমাদের এখানে নাই, আমি একটু তোমাদেরকে অ্যাপসের মাঝে দেখাতে চাই। দেখো, এই যে এটা হচ্ছে এই যে সবুজ কালার করে রেখেছি আমরা, সেটা হচ্ছে 12th এবং 11th রিপস। দুটাকে আমরা ফ্লোটিং রিপস বলে থাকি, কারণ এদের সামনের দিকে স্টারনামের সাথে কোনো জয়েন্ট ফর্মেশন হয় না। তো এই জন্য এদের এই রিপস দুইটা সারফেস থাকে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র মানে সামনের দিকের সারফেস, আর একটা হচ্ছে পেছনের দিকের পোস্টেরিয়র সারফেস। এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস দুইটা। আর এই দুইটা রিপসই দেখো, এই দুইটা রিপসের সেটা সুপিরিয়র বর্ডার থাকে, একটা ইনফিরিয়র বর্ডার থাকে। তো 12th রিপস নিয়ে আমরা যদি একটু পিডিএফে পড়াশোনা করি, দেখো ইট হ্যাজ নো অ্যাঙ্গেল, নো কোস্টাল গ্রুপ, মানে কোনো কিছুই তার মাঝে নাই টিপিক্যাল রিপসের মতো, যেটা আমরা অন্যান্য টিপিক্যাল রিপসের ক্ষেত্রেও পড়েছিলাম। তারপর এটার দুটো সারফেস থাকে, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, দুটো বর্ডার থাকে, আপার বর্ডার এবং লোয়ার বর্ডার। অ্যানাটমিক্যাল পজিশন মানে তুমি দেখলে এটা বুঝবা, আমার মনে হয় এগুলো নিয়ে আর বেশি পড়ানোর দরকার নেই। অ্যাটাচমেন্ট অফ দ্য 12th রিপস, হেডের মাঝে ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড রেডিয়েট লিগামেন্ট লাইক এস টিপিক্যাল রিপস অর আদার রিপস। তারপর হচ্ছে ইন্টারনাল সারফেস, এখানে কিছু নাম তোমাদেরকে আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল, তারপর হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, জাস্ট এই দুইটা মাসেল। আর এক্সটার্নাল সারফেসের হচ্ছে মিডিয়াল হাব, মানে একটা হচ্ছে আমাদের এই রিপসটা তো আসলে এইভাবে থাকে, জাস্ট এটাকে আমরা যদি 12th রিপস ধরি, এই রিপসটা এইভাবে থাকে। তার একটা হচ্ছে মিডিয়াল হাব যেটা মাঝের দিকে থাকে, আর একটা হচ্ছে আউটার হাফ বা ল্যাটারাল হাফ। তো মিডিয়াল হাফে মিডিয়াল থেকে ল্যাটারালি যে ইনসারশনটা হয়, এক্সটার্নাল সারফেস, আমরা কি বললাম, এক্সটার্নাল সারফেসে বা পোস্টেরিয়র সারফেসের এই অ্যাটাচমেন্টটা মিডিয়াল হাফের মাঝে, মানে মাথার দিকের হাফের মাঝে এদিকের হাফে অ্যাটাচমেন্টটা থাকে। এখানে তিনটা ইনসারশন হয়। একটা হচ্ছে লিভেটর কোস্টি মাসেল, তারপর হচ্ছে লঙ্গিসিমাস থোরাসিস মাসেল, তারপর হচ্ছে ইলিওকোস্টালিস মাসেল। এই তিনটা মাসেলের ইনসারশন হয় ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, মানে আস্তে আস্তে মানে মাথার দিকে যাবে, পয়েন্টেড এন্ডের দিকে যাবে। তারপর হচ্ছে ল্যাটারাল হাফ, মানে এই যে পরের যে অংশটা পয়েন্টেড এন্ডের দিকে, এখানে আবার তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে। ইনসারশন অফ সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র মাসেল, আর অরিজিন অফ ল্যাটিসিমাস ডরসি, অরিজিন অফ এক্সটার্নাল অবলিক মাসেল। জাস্ট মাসেলগুলোর নামটা তোমরা মুখস্থ করতে হবে। আমি আবারও একটু নামগুলো উচ্চারণ করি যাতে তোমাদের শুনে এটা মুখস্থ করতে সহজ হয়। মিডিয়াল হাফের মাঝে হচ্ছে লিভেটর কোস্টি, ল্যাটিসিমাস লঙ্গিসিমাস থোরাসিস, ইলিওকোস্টালিস। আর ল্যাটারাল হাফের মাঝে হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, ল্যাটিসিমাস ডরসি এবং এক্সটার্নাল অবলিক, এই মাসেলগুলো। আর সুপিরিয়র বর্ডারের মাঝে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল লাইক এজ টিপিক্যাল রিপস। আর ইনফিরিয়র বর্ডারের মাঝে এখানে হচ্ছে কিছু ডিফারেন্স আছে, এখানে হচ্ছে অ্যাবডোমেনের কিছু মাসেল এখানে অ্যাটাচমেন্ট হয়। তো দিস ইজ নট মাচ ইম্পর্ট্যান্ট, তুমি জাস্ট ওই মিডিয়াল হাফ এবং ল্যাটারাল হাফের অ্যাটাচমেন্টটাই টিচার জিজ্ঞেস করে, অতটুকু পর্যন্ত বললেই এনাফ। এখন আমরা সামনের দিকে চলে যাব, অসিফিকেশন অফ রিবস। দেখো, অসিফিকেশন অফ রিবসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট রিবের অসিফিকেশন, এক ধরনের 2 থেকে 10তম রিবস, মানে টিপিক্যাল সবগুলোর জন্যই আরেক ধরনের অসিফিকেশন, এবং 11-12 এর জন্য
আরেক ধরনের অসিফিকেশন। তাহলে আমরা প্রথমত ফার্স্ট রিবের অসিফিকেশনটা যদি বলি, ফার্স্ট রিবের জন্য প্রাইমারি সেন্টার। এখন অসিফিকেশন প্রাইমারি সেন্টার হচ্ছে যেই সেন্টারগুলো আমাদের জন্মের আগেই, মানে বার্থ প্রসেসের আগেই মায়ের গর্ভে থাকা অবস্থায় চলে আসে, ওটাকে আমরা বলছি যে প্রাইমারি সেন্টার। আর যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে, জন্মের পরবর্তীতে বোনস ডেভেলপমেন্টের সময় ফর্ম হয়, সেটাকে আমরা বলেছি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তো প্রাইমারি অসিফিকেশন সেন্টার ফর ফার্স্ট রিব হচ্ছে একটা, এটা হচ্ছে শ্যাফটের জন্য যেটা, সেটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর এটা আসে তাহলে কখন, মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন আমাদের বয়স 2 মাস, তখনই আমাদের এই অসিফিকেশন সেন্টারটা আসে। আর যে দুইটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার আছে, সেটা হচ্ছে হেডের জন্য একটা, আর একটা হচ্ছে টিউবারকুলারের জন্য, মানে হেডের জন্য একটা এবং টিউবারকুলারের জন্য একটা। এই দুইটা অসিফিকেশন সেন্টার হচ্ছে পিউবার্টিতে, মানে 13 থেকে 14 বছর বয়সে আসে। তার মানে প্রাইমারি সেন্টারটা দিয়ে প্রথমত শ্যাফট তৈরি হয়ে যায়, তার পরবর্তীতে পিউবার্টিতে হচ্ছে হেড এবং নেক হয়। আর এই তিনটা ভাগ আমরা ইন্টারও পড়ে এসেছিলাম যে মানুষের বোনসের সংখ্যা শিশুদের দেহে হচ্ছে 300 থাকে, আর বয়স্ক হয়ে গেলে সেটা 206টাতে নেমে আসে। তাহলে এই যে কমে যায়, এগুলো মূলত হচ্ছে এই যে অসিফিকেশনের আগে বোনসগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতাম। যে ফার্স্ট রিব মনে হতো না, 3টা মনে হয়। তো এখানে এই 3টা রিবস দেখো, একটা হচ্ছে হেড, 3টে পার্ট, হেড, টিউবারকল এবং এই শ্যাফট, এই 3টা হচ্ছে ইউনিয়ন হয়, মানে একসাথে হয়ে একটা ফার্স্ট রিব হয়ে যায় 20তম বয়সে, 20 বছরে বয়সে এটা হয়। আর সেকেন্ড টু 10th রিবসের জন্য হচ্ছে অসিফিকেশন সেন্টার। প্রাইমারি সেন্টার হচ্ছে একটা, প্রাইমারি সেন্টার একটা কী শ্যাফটের জন্য, যেটা আমাদের ইন্টারইউটেরাইন লাইফে সেকেন্ড মান্থ অফ ইন্টারইউটেরাইন লাইফে চলে আসে। আর সেকেন্ডারি সেন্টার হচ্ছে 3টা, একইভাবে হেড, টিউবারকল এখানেও আছে। তো টিউবারকল এখানে আবার 2টা পার্ট হয়, একটা হচ্ছে তোমার আর্টিকুলার পার্ট, আর একটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্টটা হচ্ছে আমাদের হেডের দিকে থাকে, আর নন আর্টিকুলার পার্টটা হচ্ছে আমাদের শ্যাফটের দিকে থাকে। তাহলে এই 2টা পার্টের জন্য 2টা সেন্টার, এই 3টা সেন্টার এগুলো হচ্ছে আসে, এই সবগুলো আসে হচ্ছে পিউবার্টিতে, মানে 13 থেকে 14 বছর বয়সে। তার মানে আমাদের জন্মের পরপর শুধুমাত্র শ্যাফট থাকে, পেছনের দিকে কিন্তু হেড, টিউবারকুল এগুলো এরকমভাবে থাকে না, ফর্ম থাকে না। তো এই জিনিসগুলো, এই 3টা জিনিস আসে হচ্ছে 13 থেকে 14তম বছর বয়সে। তারপরে এই 4টা পয়েন্টই হচ্ছে মিলে একটা সেকেন্ড রিব হয়, একটা টিপিক্যাল রিব হয়। এটা হয় হচ্ছে তোমার 20তম বছর বয়সে গিয়ে। আর একইভাবে আমাদের 11th এবং 12th রিবসের জন্য অসিফিকেশন সেন্টার 2টা, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি একটা, সেকেন্ডারি একটা। প্রাইমারিটা সেকেন্ড ইন্টারইউটেরাইন লাইফে আসবে, সেকেন্ডারিটা হচ্ছে পিউবার্টিতে আসবে। এটা হচ্ছে হেডের জন্য, 11th রিব এবং 12th রিবসের হেডের জন্য আর কি, মূলত হেড। তাহলে সবগুলি টিপিক্যাল রিবস, এটিপিক্যাল রিবস সবার জন্যই প্রাইমারি সেন্টার হচ্ছে শ্যাফটের সেন্টারটা, আর হেড এবং টিউবারকুলার সবগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তাহলে অসিফিকেশন অফ রিবসও আমরা শেষ করলাম। এখন আমরা সামনে যাচ্ছি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মাঝে 12th রিবসের মাঝে 12তম রিবসে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে হচ্ছে, এখানে একটা রেনাল অ্যাঙ্গেল ফর্ম হয়। তো রেনাল অ্যাঙ্গেলটা আমরা একটু এই অ্যাপসের মাঝে একটু দেখাই, চলো। এই যে এখানে হচ্ছে আমরা রেনাল অ্যাঙ্গেল যদি বলি, এই যে রেনাল অ্যাঙ্গেল হচ্ছে এই মাসেলটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে 12th রিবস। এই 12th রিবস এবং এই মাসেলটার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি। এটা আসলে লঙ্গিসিমাস বা সবগুলি মাসেলকে একসাথে ইরেক্টর স্পাইনি মাসেল বলে। তাহলে এই যে 12th রিব এবং ইরেক্টর স্পাইনি মাসেল, এই দুইটা মাসেলের মাঝে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে মূলত আমরা বলি হচ্ছে তোমার রেনাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে মূলত আমরা বলি হচ্ছে, এই যে 12th রিবস যদি এটা হয়, আর এখানে হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল মিডিয়ালি থাকে। তো ইরেক্টর স্পাইনি মাসেলের হচ্ছে একদম মিড লাইন বরাবর একটা হচ্ছে মিডিয়াল বর্ডার, আর এদিকে হচ্ছে ল্যাটারাল বর্ডার। তাহলে ইনফিরিয়র বর্ডার অফ 12th রিব এবং ল্যাটারাল বর্ডার অফ ইরেক্টর স্পাইনি মাসেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে এই রেনাল অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল বরাবর, এই যে এটা আমাদের পেছনের দিকে হয়, আমাদের রেনাল কোনো ইনফেকশন, মানে কিডনিতে কোনো ইনফেকশন হলে আমরা এই অ্যাঙ্গেল বরাবর একটু চাপ দিলে যদি পেশেন্ট যদি ব্যথা অনুভব করে, তাহলে বুঝতে হবে এটা কিডনিতে ইনফেকশন আছে বা কিডনিতে ইনফ্লামেশন আছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু টিচারটা জিজ্ঞেস করার অনেক সময় ভেবেতে। তাহলে রেনাল অ্যাঙ্গেলটা আমরা বুঝলাম, রেনাল অ্যাঙ্গেলটা কি। অ্যানোমালিজ অফ রিবস, কিছু অ্যানোমালি, রিবসের অ্যানোমালি আছে। অ্যানোমালি হচ্ছে আমাদের থোরাসিক রিবস বা থোরাসিক ভার্টিব্রার সাথে তো রিবসগুলো লাগে। এখানে হচ্ছে 12 জোড়া বা একদিকে 12টা আরেকদিকে 12টা রিবস আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে 7 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা, 7th সার্ভাইকাল ভার্টিব্রার সাথে একটা রিবস চলে আসে, ওটাকে আমরা বলেছি সার্ভাইকাল রিব। আবার দেখা যায় যে
ফার্স্ট লাম্বার ভার্টিব্রার সাথে আরেকটা রিপসের রয়েছে, ওটাকে আমরা বলেছে লাম্বার রিপ। তাহলে সার্ভাইকাল রিপ, লাম্বার রিপের আরেক নাম হচ্ছে গরিলা টাইপ। হ্যাঁ, আর সার্ভাইকাল রিপ এটা ইম্পর্টেন্ট কেন? অনেক পেশেন্টের হচ্ছে সার্ভাইকাল রিপ থাকার কারণে এখানে ব্রাকিয়াল ফ্লেক্সাসের মাঝে চাপ পড়ে, যদিও এখানে এখানে দেওয়া আছে ট্রাঙ্কো ব্রাকিয়াল ফ্লেক্সাসের চাপ পড়ে, তখন হচ্ছে এই ব্রাকিয়াল ফ্লেক্সাসের চাপ পড়ার কারণে ওই পেশেন্টের এখান থেকে শুরু করে ব্যথাটা সামনের দিকে ছড়ায় পড়ে। মানে সে যত কিছুই করুক, যত ওষুধই খাক, যত কিছুই করুক, তার এই ব্যথাটা কিন্তু কমে না যতক্ষণ না পর্যন্ত তার সার্ভাইকাল রিপটাকে এখান থেকে কেটে ফেলা না হয় সার্জারি করে। তাহলে সার্ভাইকাল রিপ সবার ক্ষেত্রে হয় না, খুবই রেয়ার কেসে সার্ভাইকাল রিপটা পাওয়া যায় কিছু কিছু পেশেন্টে। তারপর হচ্ছে লাম্বার রিপ, তো লাম্বার রিপই, এটা নিয়ে এত বেশি পড়ার কিছু নাই। আমরা যদি আসি অ্যাপ্লাইড অ্যানাটমি, অ্যাপ্লাইড অ্যানাটমির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফ্র্যাকচার। আমরা যখন এখানে আঘাত করব, কোনো অ্যাক্সিডেন্ট হয়, মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে, তখন হচ্ছে এই রিপসগুলো ভেঙে যায়। কোনো একটা রিপস যদি মাল্টিপল ভাঙে, মানে একটা রিপস 2-3 জায়গায় ভাঙার কারণে ওই রিপসটা ইন্সপিরেশনের সময় ভিতরের দিকে ঢুকে যায়, বাইরের দিকে বের হয়ে আসে, এবং এক্সপিরেশনের সময় যখন লাংসটা নিচের দিকে যায় তখন তার এই রিপসগুলো নিচের দিকে চলে যায়। এই যে একটা প্যারাডক্সিক্যাল একটা মুভমেন্ট, এই মুভমেন্ট অফ রিপস, এটাকে আমরা প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, এটাকে ফ্লায়াল চেস্ট বলি। ওই চেস্টটাকে আমরা কী বলি? ফ্লায়াল চেস্ট। মানে চেস্টটা একবার ভিতরের দিকে যাচ্ছে, একবার বাইরের দিকে আসছে, মানে কোনো তার রেগুলার কোনো মুভমেন্ট হয় না, ওইটাকে আমরা বলি ফ্লায়াল চেস্ট। এটা হচ্ছে সেভারাল রিপ ফ্র্যাকচারে হয়, মানে 2-3টা রিপসের মাল্টিপল জায়গাতে যদি ফ্র্যাকচার হয় তখন হচ্ছে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট ওয়াল ইজ নোন অ্যাজ ফ্লায়াল চেস্ট। তারপর হচ্ছে আমাদের থোরাকোটমি জিনিসটা কি? থোরাকোটমি জিনিসটা হচ্ছে প্যাট কাটা, এটাকে আমরা বলি ল্যাপারোটমি। মানে পেরিটোনিয়াম কেটে যদি প্যাটের ভিতর ঢুকে কোনো সার্জারি করে, এটাকে বলি ল্যাপারোটমি, প্যাট মানে অ্যাবডোমেন। আর যদি আমরা বুক কেটে মানে ওপেন হার্ট সার্জারি করি, অথবা বুকটা কেটে রিপসগুলা কেটে আমরা প্লুরাটা যখন কাটবো তখন সেটাকে বলা হয় থোরাকোটমি। ওকে, তাহলে প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণের নাম প্লুরা। এই প্লুরা কাটাকে বলা হয় থোরাকোটমি, আর প্যাটের অ্যাবডোমেনের পেরিটোনিয়াম কাটাকে বলা হয় ল্যাপারোটমি। ঠিক আছে কিনা? তাহলে আমরা আবারও বলতেছি, ওপেন হার্ট সার্জারি ইজ নট থোরাকোটমি। ওপেন হার্ট সার্জারিতে আমরা প্লুরা কাটি না, রিবস কাটি বা স্টার্নাম কাটি, কিন্তু আমরা প্লুরা কাটি না। এই জন্য ওপেন হার্ট সার্জারি বলা হয় এটাকে আমরা থোরাকোটমি করি না। কিন্তু আমরা যখন লাংসের মাঝে, যখন ফুসফুসের মাঝে যখন পুজ জমে যায় বা কোনো ইনফেকশন হয়, অথবা ফুসফুসের যে আবরণ প্যারাটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরার মাঝখানের, এটা যদি আমাদের ফুসফুস হয়, এটা হচ্ছে প্যারাটাল, ভিসেরাল প্লুরা, এটা প্যারাটাল প্লুরা, এই দুটোর মাঝখানে যদি বাতাস জমে যায়, এটাকে আমরা বলি হচ্ছে এটাকে আমরা কি বলি? নিউমোথোরাক্স। তার মানে প্লুরাল স্পেসে বাতাস জমাকে বলা হয় নিউমোথোরাক্স। পুজ জমাকে বলা হয় পায়োথোরাক্স। পাজ যদি জমে যায় সেটাকে আমরা বলি পায়োথোরাক্স। রক্ত জমে যাওয়াকে বলা হয় আমরা হিমোথোরাক্স। এগুলো সাধারণত অ্যাক্সিডেন্টের পরে ঘটে, আর পায়োথোরাক্সটা ইনফেকশনের পরে ঘটে। আর পানি জমে গেলে সেটাকে আমরা বলি হাইড্রোথোরাক্স। এই সবগুলোতেই যখন অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তখন আমাদের বাহিরের দিকের প্যারাটাল প্লুরা তো থাকে, যার কারণে এই জিনিসগুলো যখন প্লুরাল স্পেসে জমে যায় তখন তারা চাপ দিয়ে লাংসটাকে ছোট করে দেয়। আর যখন ছোট করে দেয় তখন তার শ্বাসকষ্ট ডেভেলপ করে বা বুকে প্রচণ্ড ব্যথা ডেভেলপ করে। এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে রিপসটা কেটে প্যারাটাল প্লুরাটাকে কেটে দিয়ে ওই পুজটাকে আস্তে আস্তে বের করে নিয়ে আসি, অথবা ওই হিমোথোরাক্সের যে ব্লাডটা আছে ব্লাডটাকে নিয়ে আসি, অথবা সেখানে একটা টিউব দিয়ে বাতাস যেটা আছে সেটাকে বের করার ব্যবস্থা করে দেই। তো এটাকে আমরা মূলত বলি হচ্ছে থোরাকোটমি। আমার মনে হয় তোমরা ক্লাসটা বুঝেছ। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস নেব ইনশাআল্লাহ থোরাসিক ভার্টিব্রার উপর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।